ওকে, তো আমরা আসলে এই চ্যাপ্টারটার আসল নাম হচ্ছে ইথিক্স ইন ইন্ডাস্ট্রিজ এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, অর্থাৎ এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট কিভাবে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে ইথিক্যালি সাপোর্ট দিয়ে আসছে ইন টার্মস অফ ডিসপোজিং ডিফারেন্ট টাইপস অফ এফ্লুয়েন্টস ইন ওয়েস্ট ওয়াটার। সো এখানে আসলে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে কিভাবে মেকানিজম বা বিভিন্ন অপারেশন বা কিভাবে কাজ করে এটা নিয়ে ডিটেলসে কিছু বলা নেই, বেসিক্স নিয়ে বলা হচ্ছে এবং এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে যে কোন ইন্ডাস্ট্রিতে কি ধরনের ওয়েস্ট প্রডিউস হয়ে থাকে। তো সবার প্রথমে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে মানে আসলে প্রতিটা ইন্ডাস্ট্রির প্রয়োজন যে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান গুলোকে অপারেট করা, যাতে করে লোকাল রেগুলেশনের সাথে তারা যাতে কমপ্লাই করতে পারে এবং পরিবেশে যাতে দূষিত পানি যাতে না যেতে সেদিকে খেয়াল রাখতেও কিন্তু এগুলো করা হচ্ছে। এছাড়া এটিপি ট্রিটমেন্ট প্ল্যান সাধারণত ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্টকে ট্রিট করে থাকে যাতে করে সেগুলো একসময় এফ্লুয়েন্ট ফ্রি হয়ে যায় এবং সয়েলে বা ওয়াটারে যাতে একদম নরমাল পানি হিসাবে যাতে তারা শোষণ করতে পারে। এখন দেখেন ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ওয়েস্ট ট্রিটমেন্ট আসলে বেশ কিছু মেকানিজম বা প্রসেস তারা এমপ্লয় করে থাকে যাতে করে ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল অ্যাক্টিভিটির কারণে যে সকল পানিগুলোকে কন্টামিনেটেড হয়েছে সেগুলোকে আবার যাতে পরিবেশে ফিরে যাওয়ার আগে যাতে আবার ট্রিট করা যায় বা রিইউজের জন্য যাতে আবার ট্রিট করা প্রয়োজন হয়। কিন্তু বর্তমান সময়ে দেখা যাবে কি যে মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রি দেখা যাবে যে তারা ওয়েট ওয়েস্ট তৈরি করে থাকে এবং তারা আসলে তাদের প্রোডাকশন সাইকেলে যাতে করে এই সকল ওয়েস্ট ওয়াটার যাতে তারা মিনিমাইজ করতে পারে। এখনো যদিও অনেক ইন্ডাস্ট্রি এমন কিছু তারা প্রসেস ব্যবহার করে যার মাধ্যমে আসলে এক্সটেন্সিভলি আপনাদের ওয়াটার ওয়েস্ট প্রস্তুত হয়ে যায়। তো আসলে একটা ইফেক্টিভ একটা কার্যকরী এফ্লুয়েন্ট ম্যানেজমেন্ট চালাতে হলে কি কি প্রয়োজন? প্রথমত হচ্ছে কি যে ওই নির্দিষ্ট ইন্ডাস্ট্রিতে যে এফ্লুয়েন্ট গুলো তারা প্রস্তুত করে বা বাই প্রোডাক্ট হিসেবে বের হয়ে যায় সেগুলো সম্পর্কে জানতে হবে বা তাদেরকে চিনে রাখতে হবে। এছাড়া একটা ওয়েস্ট মিনিমাইজেশন প্রোগ্রাম তৈরি করা যায় যার মাধ্যমে এই ইফ্লুয়েন্ট গুলার ভলিউমটা যাতে কমে আসে বা স্ট্রেংথ গুলো যাতে কমে আসে। এছাড়া ওই ইন্ডাস্ট্রিতে যে সকল প্রসেস গুলো আছে ওই ইন প্রসেস গুলোতে আমি কন্ডিশনিং করবো বা ট্রিটমেন্ট করবো যাতে করে সেখান থেকে ওয়েস্ট ওয়াটার বের হয়ে না আসে অথবা পানি বের হয়ে আসলেও যাতে ময়লার পরিমাণটা কম থাকে। এছাড়া সাধারণত কোন ধরনের আমরা সেগ্রিগেশন অর্থাৎ পৃথকীকরণ আমরা ফ্যাসিলিটি নিয়ে আসবো সে ব্যাপারে জানতে হবে। এছাড়া এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের কি ধরনের পারফরমেন্স গুলোকে আমরা অপটিমাইজ করতে পারি সে ব্যাপারেও কিন্তু আমাদের দেখতে হবে। এখন প্রথমত হচ্ছে যে আমি সাপোজ আমি কোন একটা ইন্ডাস্ট্রি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, তো তার আগে শুরুতেই আমাকে দেখতে হবে যে ওই ইন্ডাস্ট্রির আন্ডারে এফ্লুয়েন্ট গুলো আসলে কি ধরনের, তাদের ক্যারেক্টারিস্টিক্স কি কি, তাছাড়া তাদেরকে কন্ট্রোল করার জন্য কি ধরনের প্যারামিটার হাতে নেওয়া যেতে পারে। তো তার উপরে বেসিস করে আমরা বলতে পারি যে আসলে কি ধরনের দেখা যাবে কি যে কি কি স্টেপ তখন নেওয়া যায়। যেমন প্রথমত আমরা তো বলবো যে এটার ইটিপি অপারেশনের স্টেপ গুলো কি হবে। এছাড়া কিছু কমন আমরা ট্রিটমেন্ট প্রসেস নিতে পারি যেমন নিউট্রালাইজেশন, সেগ্রিগেশন, অ্যাক্টিভিটি স্ল্যাশ ট্রিটমেন্ট, যাতে এগুলো এস্টাবলিশ করা যায়। আমরা একটু আগে দেখেছিলাম যে ট্রিটমেন্ট প্রসেস গুলো আসলে ডিপেন্ড করে হচ্ছে একটা ইন্ডাস্ট্রির এফ্লুয়েন্টের উপর এবং সেগুলো কিন্তু একটা থেকে একটা ইন্ডাস্ট্রিতে তারা ভ্যারি করে। তো এই ক্যারেক্টারিস্টিক্সের উপরে বেসিস করে আমরা নিচে বেশ কিছু উদাহরণ দেখব এবং বিভিন্ন সিলেক্টেড ইন্ডাস্ট্রিজের কর্তৃক যে সকল ওয়েস্ট গুলো তৈরি হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথমে আসছে হচ্ছে আমরা আয়রন বা স্টিল ইন্ডাস্ট্রি। দেখেন আকরিক থেকে আমরা আয়রন পাই এবং এই আয়রন পাওয়ার জন্য আমরা সাধারণত ব্লাস্ট ফার্নেসে পাওয়ারফুল রিডাকশন রিঅ্যাকশন হয়ে থাকে। তো সেখানে ঠান্ডা করার জন্য পানি সেখানে সাপ্লাই করা হয়, কিন্তু আলটিমেটলি সে পানি একসময় ওয়েস্ট ওয়াটার হিসেবে বের হয়ে আসে এবং তার মধ্যে অ্যামোনিয়া ও সায়ানাইড পাওয়া যায়। এছাড়া কোল থেকে কোক প্রস্তুত করা, অর্থাৎ কোক হচ্ছে যেখানে কোলের অনেক বেশি পরিমাণে কার্বন থাকছে, তো সেখানে কিন্তু আসলে ওয়াটার কুলিং এর প্রয়োজন এবং তাছাড়া বাই প্রোডাক্ট গুলোকে আলাদা করার জন্য সেখানে পানির ব্যবহার এক্সটেন্সিভলি হয়ে থাকে। ওই ধরনের পানিতে সাধারণত কন্টামিনেটেড ওয়াটারের মধ্যে বেশ কিছু এফ্লুয়েন্টস রয়েছে, যেমন ধরেন যে গ্যাস্ট্রিফিকেশন প্রোডাক্ট যেমন বেনজিন, ন্যাপথ্যালিন, সায়ানাইড, অ্যামোনিয়া, ফেনলস, তার সাথে একত্রিত ভাবে কিছু অর্গানিক কম্পাউন্ড পাওয়া যায় যেগুলোকে পলিঅ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়ে থাকে। এখন দেখেন এই আয়রন বা স্টিলকে আমি যদি শীটে পরিণত করতে চাই বা বিভিন্ন ওয়্যার বা রডে আমরা যদি সেটা পরিণত করতে চাই, তাহলে এই জন্য বেশ কিছু আপনার হট বা কোল্ড মেকানিক্যাল ট্রান্সফরমেশন স্টেজকে পার করতে হয়, যেগুলোতে পানি অ্যাজ এ লুব্রিক্যান্ট ও কুলেন্ট হিসাবে কাজ করে। এখন এই পানিগুলো যখন সেখান থেকে বের হয়ে আসবে তার মধ্যে কন্টামিনেন্টস হিসাবে সাধারণত হাইড্রোলিক ওয়েলস পাওয়া যায় বা ট্যালো, একদম এক ধরনের মানে
ফ্যাট যেগুলো দ্বারা সাবান বা আপনি মোমবাতি তৈরি করতে পারবেন। এছাড়া সাধারণত আমি যদি কোনো একটা আয়রন বা স্টিল প্রোডাক্টকে সেল করার জন্য আমাকে যদি ফাইনাল ট্রিটমেন্ট করতে হয়, তাহলে সেগুলোকে স্ট্রং মিনারেল অ্যাসিড অর্থাৎ অ্যাসিডিক সলিউশনের মধ্যে তাকে ডুবিয়ে রাখা হয়, যাতে করে সেটা সেখানে প্রিজার্ভ করা সম্ভব হয়, যাতে করে সেখান থেকে রাস্ট বের হয়ে আসে এবং ওই সকল সারফেস গুলোকে গ্যালভানাইজেশন পদ্ধতিতে টিন ও ক্রোমিয়ামের একটা প্রলেপ দেওয়া হচ্ছে। আমরা গ্যালভানাইজেশন পদ্ধতি আমরা 19 পড়ে এসেছি এবং কিছুই না, আপনি জাস্ট এর উপরে কোনো কিছু প্রলেপ দেওয়ার জন্য বা তাদের প্রপার্টি এনহ্যান্সমেন্টের জন্য একটা সাবমার্সড মোল্টেন মেটাল আপনি যদি ডুবিয়ে দেন আপনার স্যাম্পল বা আপনার সাবজেক্ট আয়রনকে, তখন সেখান থেকে আপনি ডিপ করে নিয়ে আবার একবার হাতে নিয়ে আসলে দেখতে পারেন এখন সুন্দর মতো গ্যালভানাইজিং পদ্ধতিতে আপনার বিভিন্ন ম্যাটেরিয়াল যেমন টিন বা ক্রোমিয়াম প্রলেপ পড়ে গিয়েছে। এখন এই ওয়েস্ট ওয়াটারের মধ্যে কিন্তু আপনার অ্যাসিডিক রিন্স পাওয়া যাবে, সাথে আপনার ওয়েস্ট স্টেপ পাওয়া যাবে। এছাড়াও বিশেষ কিছু বেশ কিছু প্ল্যান্ট তারা সাধারণত এই আয়রনের আকরিক থেকে তারা অ্যাসিড রিকভারি করে থাকে। এই অ্যাসিডকে মিনারেল অ্যাসিড বলা হয়। এই মিনারেল অ্যাসিড গুলো সাধারণত বয়েল করা হচ্ছে, কিন্তু বয়েল করার পরেও কিন্তু ওই সকল আয়রন সল্টের মধ্যে বেশ কিছু পরিমাণ আপনার ফেরাস সালফেট অ্যাসিড পাওয়া যায়, অ্যাসিডিক ফেরাস সালফেট ও অ্যাসিডিক ফেরাস ক্লোরাইড পাওয়া যায়, যেগুলোকে সাধারণত সহজে ডিসপোজ করা যায় না। এখন এছাড়া অনেক স্টিল ইন্ডাস্ট্রি কিন্তু আলটিমেটলি আপনার হাইড্রোলিক ওয়েল দ্বারা কিন্তু কন্টামিনেটেড হয়ে যাচ্ছে। এখন এছাড়া এখন আসি আমরা হচ্ছে খনি রিলেটেড যে সকল আমরা প্রোডাক্ট বা ওয়েস্ট পেয়ে থাকি। প্রথমেই খনি রিলেটেড যদি কোনো পোস্ট বা কোনো মাইন যদি করা হয়, তাহলে মনে রাখতে হবে সেখানে ওই খনিগুলোর মধ্যে যদি কোনোভাবে কোনো বৃষ্টির ফোঁটা পড়ে, বৃষ্টি পড়লে সেখানে এক্সপোজ সারফেস গুলো একসময় পানির ধাক্কায় ইরোশন হয়ে পাথরগুলো ক্ষয় হয়ে পানির সাথে একসময় বের হয়ে ওয়েস্ট ওয়াটার হিসেবে বের হয়ে যায়। এখন ওই ধরনের পানির ঘনত্ব কিন্তু অনেক বেশি থাকে এবং যার ফলে যেটা হয় কি, যদি বড় কোনো এরিয়াতে আপনার রেইনফল হয় তাহলে সেখান থেকে পানির ঘনত্ব বেশি হবে, কারণ সেখানে বেশি পরিমাণ বৃষ্টির কারণে সেখান থেকে বেশি পরিমাণে আপনার রক বা পাথর ক্ষয় হয়ে বের হয়ে চলে যাচ্ছে। এখন বিশেষ কিছু স্পেশালিস্ট কিছু সেপারেশন অপারেশন রয়েছে, যেমন কোলকে আলাদা বা কোল কয়লাকে ধুয়ে আপনি যদি কয়লা নেটিভ রক আছে সেগুলো থেকে আপনি যদি ধুয়ে কয়লা বের করে নিয়ে আসেন, তাহলে কিন্তু সেখানে পানি ব্যবহার করা হচ্ছে। এবং ওয়েস্ট ওয়াটার কিন্তু আলটিমেটলি বিশেষ কিছু ফাইন পার্টিকুলেট হ্যামাটার অর্থাৎ ফেরিক অক্সাইড এবং সারফেক্টেন্টস, অর্থাৎ এটা এমন একটা কম্পাউন্ড যেগুলো সাধারণত দুইটা লিকুইডে বা দুইটা গ্যাসের মধ্যে তার পৃষ্ঠটান বা সারফেস টেনশন কমিয়ে দেয়। তো এই ধরনের কন্টামিনেশন কিন্তু পাওয়া যাচ্ছে। আমি যদি বেশি পরিমাণে সেখান থেকে পানির ফোয়ারা ইউজ করে বা রেইনফলের কারণে নেটিভ রক থেকে আমি যদি কোল আলাদা করতে চাই, এখন দেখা যাবে কি যে এখন পাশাপাশি এখন যে কোলটা আমি পেলাম, তো সেই কোলকে আপনি ক্রাশ করবেন, এক্সট্রাকশন করে আপনি ডিজায়াবল মেটাল পেয়ে যাবেন। যেগুলো ডিজায়াবল ম্যাটেরিয়াল না আনডিজায়াবল, সেগুলো কিন্তু আলটিমেটলি ওয়েস্ট ওয়াটারের মধ্যে চলে যাচ্ছে। এখন মেটাল মাইনের জন্য কিছু আনওয়ান্টেড মেটাল হলো আপনার জিঙ্ক বা অন্যান্য মেটাল যেমন আর্সেনিক সেখানে ব্যবহার হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন হাই ভ্যালু ম্যাটেরিয়াল যেমন আপনার গোল্ড বা সিলভার কিন্তু আপনি এক্সট্রাক্ট করতে যাবেন, পানি ইউজ করার মাধ্যমে তার মধ্যে স্লাইম বের হয়ে আসবে এবং খুব ফাইন পার্টিকুলার স্লাইম পাওয়া যাবে, যেগুলোকে আসলে ফিজিক্যালি বের করা খুবই টাফ। এখন আসি ফুড ইন্ডাস্ট্রিতে কি ধরনের আপনার ওয়েস্ট পাওয়া যায়। এখন দেখেন আসলে ফুড ইন্ডাস্ট্রির মধ্যে থেকে যে সকল আমি কন্টামিনেন্টস পাবো, সেগুলো কিন্তু ডিপেন্ড করছে সে কোন ধরনের ফুড সে প্রডিউস করে তার উপর বেসিস করে। এখন কৃষিকাজে বা ফুড অপারেশনে ওয়েস্ট ওয়াটার যেভাবে প্রস্তুত হয়, তার ক্যারেক্টারিস্টিকের সাথে আমরা যে ডেলি টু ডেলি পানি যে খরচ করি, যে ময়লা পানি বের হয়ে আসে আমাদের বিল্ডিং থেকে, তার মধ্যে কিন্তু অনেক বেশি তফাৎ রয়েছে। সবচেয়ে বড় তফাৎটা হচ্ছে এই যে এগ্রিকালচার ও ফুড অপারেশন ওয়েস্ট ওয়াটার থেকে কিন্তু একটা বড় আলাদা ইয়ে হচ্ছে যে তারা অনেক বেশি বায়োডিগ্রেডেবল এবং নন টক্সিক হয়ে থাকে। তাছাড়া নন টক্সিক এবং দেখা যাবে কি যে তাদের মধ্যে অনেক হাই কনসেন্ট্রেশন আপনার বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড পাওয়া যায় বা সাসপেন্ডেড সলিড পাওয়া যাচ্ছে। এখন 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 বায়োকেমিক্যাল অক্সিজেন বলতে আমি এটা বোঝাচ্ছি যে দি অ্যামাউন্ট অফ অর্গানিক ম্যাটার রিসাইডস ইন ওয়াটার। ও সাসপেন্ডেড সলিউশন বলতে আমি এটা বুঝাই যে পানির মধ্যে যদি আপনি কোনো দ্রব্য দিয়ে দেন, সাপোজ আপনি কোনো সলভেন্ট দিয়ে দিচ্ছেন, এখন সলভেন্ট দেওয়ার পরে সরি আপনি সলিউট দিয়ে দিচ্ছেন, এখন তার মধ্যে আপনি নাড়ানোর পর যদি মনে হয় যে আপনি যেটাকে দুইটা আলাদা সত্তা হিসেবে আপনি ভাগ করতে পারেন, তো ইন দ্যাট কেস আপনাকে সাসপেন্ডেড বলা হচ্ছে। অর্থাৎ যদি সেখান থেকে আপনি সলিড বের করে নিয়ে আসতে পারেন, তাহলে সেটা হচ্ছে আপনার সাসপেন্ডেড সলিড। এখন এই এই যে ফুড বা এগ্রিকালচার ওয়েস্ট ওয়াটারে কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট থাকে
অনেক বেশি কিন্তু ডিফিকাল্ট থাকে, কারণ তাদের সহজে তাদেরকে প্রেডিক্ট করা যায় না, কারণ তাদের মধ্যে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের পার্থক্য রয়েছে বা পিএইচ এর মধ্যে অনেক পার্থক্য পাওয়া যায়। এছাড়াও সিজনাল বা বিভিন্ন পোস্ট বা ফুড প্রসেসিং বা পোস্ট হারভেস্টিং এর কারণে কিন্তু বিভিন্ন খাদ্যদ্রব্যে আপনার বর্ড ও পিএইচ দুইটাই ডিফারেন্ট হচ্ছে। এখন দেখেন যে আসলে এছাড়াও আমি যদি কোনো র ম্যাটেরিয়াল থেকে যদি আমি ফুড প্রসেস করতে চাই, সাপোজ আমি যদি চিপস বানাবো, লেস চিপস বানাবো, তো লেস চিপস বানানোর আগে আমাকে কিন্তু যে র ম্যাটেরিয়াল আলু কিন্তু এখন ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। তো ইন দ্যাট কেস আপনার কিন্তু অনেক বেশি পরিমাণে পানি খুবই প্রয়োজন। তো সেখান থেকে কিন্তু বিশেষ কিছু আপনি অর্গানিক ডিজলভ কিন্তু ওই ওয়েস্ট ওয়াটারে পাওয়া যায়। আবার ধরেন যে অ্যানিমেল স্লটার, অর্থাৎ যারা কসাইয়ের কাছে আমাদের মাংস কিনতে যায় গরু জবাই করার পর, কিন্তু তাদের সেখানে কিন্তু বেশ কিছু ওয়েস্ট পাওয়া যায়, যেমন আপনার বডি ফ্লুইড, যেমন আপনার রক্ত পাওয়া যাচ্ছে, বিভিন্ন গাট কন্টেস্ট, এগুলোর সাথে পানির সাথে গেলে কিন্তু এগুলো অ্যাজ এ কন্টামিনেন্ট হিসেবে কাজ করে। এছাড়া বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক্স যেগুলো তাকে বিভিন্ন ভাইরাস থেকে রক্ষা করে, বা গ্রোথ হরমোন, যেমন আমরা যেমন দেখেছি যে গরু মোটা তাজাকরণ, সেখানে কিন্তু তাদেরকে ট্যাবলেট খাওয়ানো হচ্ছে, তো ওখান থেকে কিন্তু হরমোন চলে আসে। এছাড়া বডির মধ্যে সাপোজ এক্সটার্নাল কোনো প্যারাসাইট, ধরেন কৃমির ওষুধ যদি খাওয়ানো হয়, তো সেখান থেকে কিন্তু এক ধরনের পেস্টিসাইড পাওয়া যায়। এখন দেখেন যে হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন আবার অনেক সময় আপনি যখন রেশম বা আপনি যখন সাপোজ তুলা থেকে আপনি যখন আপনি সুতা আলাদা করবেন উল বানানোর জন্য, তখন দেখা যাবে কি যে ওইটার মধ্যে কিন্তু এক ধরনের ইনসেক্টিসাইড রয়ে যাচ্ছে। ওটা আপনি ধুয়ে ফেললে কিন্তু সেটা আবার পানির মধ্যে চলে যায়। আবার ধরেন যে আপনি সাপোজ রেস্টুরেন্টে গেছেন, সেখানে কিন্তু আপনার ওয়েস্ট ওয়াটার রয়েছে। কি ধরনের যে রান্না বান্না করার সময় আপনি পানি ইউজ করেন, সেখানে আপনি সল্ট আপনার পানির মধ্যে চলে যাচ্ছে, বিভিন্ন ফ্লেভারিং, কালারিং, বিভিন্ন অ্যাসিড চলে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের ওয়েল বা ফ্যাট তার মধ্যে চলে যায়। তো আসলে পাবলিক হেলথ এনভায়রনমেন্টকে আসলে ইনশিওর করার জন্য একটা অর্গানাইজেশন, একটা স্ট্যান্ডার্ড আছে, যাকে বলা হচ্ছে আপনার হ্যাজার্ড অ্যানালাইসিস এন্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট স্ট্যান্ডার্ড। ওকে।